আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সরকারের অনৈতিক কোনো চাপ এলে পদত্যাগের হুঁশিয়ারি সিএসির, দখলের চেষ্টা করলে ভোট কেন্দ্র বাতিল। পিআর পদ্ধতি নিয়ে বিতর্ক রাজনৈতিক। কারো ষড়যন্ত্রে নির্বাচন বানচাল হবে না দাবি স্বরাষ্ট্র উপদেষ্টারা অসহায়, সবকিছু নিয়ন্ত্রণ করছে আমলারা, অভিযোগ মির্জা ফখরুলের। ডাকসু নির্বাচনে ছাত্র সংগঠনগুলোর আচরণ এখন পর্যন্ত আশাব্যঞ্জক বললেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ডাকসুতে চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই। ডক্টর ইউনূসের কারণে মার্কিন শুল্ক ইস্যুতে বিশেষ ছাড় পেয়েছে বাংলাদেশ, দাবি প্রেস সচিবের। বিশ্ব বাণিজ্যে প্রতিযোগিতায় টিকে থাকার আশাবাদ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারের তরফ থেকে অনৈতিক কোনো চাপ এলে পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। রাজশাহীতে নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে পুরো নির্বাচনে বাতিল করা হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই উল্লেখ করে সিএসি বলেন, এ নিয়ে বিতর্ক রাজনৈতিক। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন নিয়ে রাজশাহীতে নির্বাচনী কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। এ সময় তিনি বলেন, ভোট ঘনিয়ে আসতে উন্নতি হবে আইনশৃঙ্খলা পরিস্থিতির। ভোট বাক্স দখল সহ অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ দেন কর্মকর্তাদের। ভোট কেন্দ্র দখলের ইতিহাস বলে যান, ভোটের বাক্স দখলের নিয়ত যদি থাকে আপনারা দয়া করে সরে আসুন এই নিয়ত থেকে। আমরা অত্যন্ত কঠোর অবস্থানে থাকবো। দাঁত ভাঙা জবাব দিতে হবে। তারা ঘুঘু দেখেছে, ফাঁদ দেখে নাই। এবার ফাঁদ দেখবে তারা, যারা মনে করে যে আমরা এই যে কেন্দ্র দখল করে জিতবো, বাক্স দখল করে জিতবো, সেই সুযোগ ইনশাল্লাহ তারা পাবে না। ক্যান্সেল করে দেবো পুরা। যদি এরকম যে অনিয়ম দেখি যে একটা পুরা কেন্দ্রে, পুরা একটা কনস্টিটিউয়েন্সিতে গোলমাল হয়েছে, কেউ ভোট কেন্দ্র দখল করে এই ধরনের যে অবস্থা সৃষ্টি করেছে, পুরা কনস্টিটিউয়েন্সির আমরা ক্যান্সেল করে দিব। পিআর পদ্ধতিতে নির্বাচনের বিধান সংবিধানে নেই উল্লেখ করে সিইসি বলেন, এ নিয়ে বিতর্কের সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে। দেখেন, পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই, আর কোনো আইনেও নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। যদি এরকম কোনো আইন হয়, পিআর পদ্ধতিতে হবে, ওই জন্য কোনো আইন হয়, শাসনতন্ত্র যদি পরিবর্তন হয়, সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। এটা এখনো রাজনৈতিক আলোচনার পর্যায়ে আছে, তর্ক বিতর্কের পর্যায়ে আছে, এটা রাজনীতিবিদদের ব্যাপার। বর্তমান নির্বাচন কমিশন কোনো পক্ষপাতিত্ব করছে না জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সরকারের কোনো অনৈতিক চাপ মানবে না ইসি। এই নির্বাচনের উপরে নির্ভর করছে দেশ কোন দিকে যাবে, দেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে। আমরা গণতন্ত্রের পথে হাঁটবো না কোন দিকে হাঁটবো, এটা নির্ধারিত হবে। কিন্তু এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন। দেশ জাতি আমাদের দিকে তাকিয়ে আছে, ইতিহাস আমাদের দিকে তাকিয়ে আছে। এ সময় সিইসি আরও জানান, আগামী 2 সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্রে ভোট বানচাল করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আগামী ফেব্রুয়ারিতেই প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি। রাজধানীর গাবতলীতে বিএডিসি হিমাগার এবং দারুস সালাম থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। জিএম তসলিমের রিপোর্ট। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির হিমাগার, কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার ও সবজি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সব ধরনের প্রস্তুতি রয়েছে। এই সময় তিনি আরও জানান, বৃষ্টির কারণে সবজি নষ্ট হয়ে যাওয়ায় বাজারে দাম বৃদ্ধি পাচ্ছে। সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। সীমান্তে আপনারা দেখছেন, আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। আমাদের সীমান্ত নিরাপদ এবং সুরক্ষিত। আপনাদের আমাদের জনগণও কিন্তু সাংঘাতিক সচেতন। বর্ডার বেল্টে যেই সব আমাদের জনগণ আছেন, তারা কিন্তু খুবই সচেতন। যেভাবে নেওয়া দরকার আমরা ওভাবে প্রস্তুতি নিচ্ছি।
আল্লাহ দিলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। আমাদের চিফ অ্যাডভাইজার, মাননীয় চিফ অ্যাডভাইজার যে রোড ম্যাপটা মানে ডেটটা বলে দিচ্ছে, আমার রোড ম্যাপটা তো ইলেকশন কমিশন দিবে, আমরা ওইভাবে আমরা ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি। জুলাই গণ অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র এখনও পুরোপুরি উদ্ধার করা সম্ভব না হওয়ায় নির্বাচনের আগে সব অস্ত্র উদ্ধারে পদক্ষেপ নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, শুধু নির্বাচন নয়, সব সময়ের জন্য অবৈধ অস্ত্র প্রবেশ বন্ধ ও ব্যবহারে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। আজকেও কিন্তু অস্ত্র উদ্ধার হয়েছে, অস্ত্র এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া, এটা কিন্তু ডেইলি অস্ত্র উদ্ধার হচ্ছে। ইলেকশনের আগে আমরা আশা করতেছি প্রায় অস্ত্রই আমরা উদ্ধার করে ফেলব। দেশের সীমান্ত আগের চেয়ে এখন অনেক বেশি সুরক্ষিত বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। GM তসলিম, ATN বাংলা, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ত্রুটিপূর্ণ তথ্যের কারণে ৪৭ জন প্রার্থীর আপিলের আজ শেষ দিন। বিকেল ৪টা পর্যন্ত আপিল করার সুযোগ পাবেন তারা। এখন পর্যন্ত ২৮ জন আপিল করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। ঢাকা বিশ্ববিদ্যালয় নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তিনি জানান, ত্রুটিপূর্ণ মনোনয়নপত্র জমা দেওয়ায় অযোগ্য প্রার্থীরা পুনর্বিবেচনার জন্য আবেদন করেছেন। আগামী ২৪ আগস্ট এসব আপিলে নিষ্পত্তি করে তারা প্রার্থিতা ফিরে পাবেন কিনা তা জানিয়ে দেবে কমিশন। যাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ পাওয়া যাবে তাদের প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত নেবে আপিল নিষ্পত্তি কমিটি। যে কোনো বিবেচনায় ডাকসু নির্বাচন আয়োজন চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। এখন পর্যন্ত ছাত্র সংগঠনের আচরণে সন্তুষ্ট বলে মন্তব্য করেন তিনি। সকালে টিএসসিতে এক অনুষ্ঠানে ভিসি বলেন, ছাত্র সংগঠনের সহযোগিতা থাকা পর্যন্ত ডাকসু আয়োজন চলমান থাকবে। এ সময় ডাকসু আয়োজনে সবার সহযোগিতা চান তিনি। বলেন, ডাকসুর নির্বাচন আয়োজনে এ পর্যন্ত ৭০টি বৈঠক হয়েছে। ডাকসুর আয়োজন যে কোনো বিবেচনায় চ্যালেঞ্জিং। আগেও যা বলেছি এখনো তাই বলছি। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি সবার জন্য একটি ভালো পরিবেশ তৈরি করে এগিয়ে যেতে। গতকালকে রাত্রেও আমরা নির্বাচন কমিশন, SMT সহ আমাদের সিনিয়র ম্যানেজমেন্ট টিম সহ সবাইকে নিয়ে বসেছিলাম, সমস্ত প্রভোস্টবৃন্দ ছিলেন। আমরা প্রতিনিয়ত কাজ করছি সমস্যা যেখানে আছে সেটি সমাধান করা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। আগামী সোমবার খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান জানিয়েছেন, নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস এখন উৎসব মুখর। ২৭০ জন প্রার্থী বিভিন্ন পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ছাত্রদল, ছাত্র শিবির সহ ৩টি ছাত্র সংগঠন প্যানেল ঘোষণা করেছে। যে ডাকসু হবে, জাকসু হবে, এটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য এটা একটা উৎসবের মতো। এখন পর্যন্ত ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় আছে। আমরা আশা করি নির্দিষ্ট সময়ে প্রশাসন জাকসু নির্বাচন করতে সমর্থ হবে। এই মাসের ২৮ তারিখ পর্যন্ত বিভিন্ন দিক চিন্তা করে আমরা ভোটার লিস্ট হালনাগাদ করে যাব এবং ২৮ তারিখে হালনাগাদে কাজ শেষ হয়ে যাবে। তারপরে যাই ঘটুক ওটাই চূড়ান্ত ভোটার তালিকা হিসাবে আমরা গণ্য করব। উপদেষ্টারা অনেক ক্ষেত্রে অসহায়, এখনো আমলারাই সবকিছু নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে তিনি বলেন, বিচ্ছিন্নভাবে ও জোড়াতালি দিয়ে কোনো পরিবর্তন সম্ভব নয়, প্রয়োজন সুনির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পনা।
বিএনপি মহাসচিব বলেন, সংস্কারের যে সূচনা হয়েছে কমিশন ও রাজনৈতিক দলগুলোকে মিলে দেশের স্বার্থে তা এগিয়ে নিতে হবে। রিপোর্ট মইনুল আহসানের। সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত এমন প্রশ্নের উত্তর খুঁজতে সেমিনারের আয়োজন করে সামাজিক সংগঠন অর্পণ আলোক সংঘ। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠানে রাজনীতিবিদ, সাংবাদিক, অর্থনীতিবিদ সহ পেশাজীবী নেতারা অংশ নেন। 1 বছর পার হলেও নানা কারণে 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীতে হাঁটছে দেশ, এমন হতাশার কথা উঠে আসে আলোচনায়। আমরা আশা করব যে নতুন সরকার আসবে, নির্বাচিত সরকার আসবে, তারা এই অর্থনৈতিক কাঠামোটা পরিবর্তনের চেষ্টা করবে এবং প্রতিটি মন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের সদস্য পর্যন্ত জবাবদিহির আওতায় থাকতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। পতিত স্বৈরাচার সরকারের সময় রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয়া হয়েছে। গেলে ওই যে আমলারা বসে আছে, তারাই সবকিছু নির্ধারণ করেন। আমাদের উপদেষ্টারা যারা দায়িত্ব পালন করছেন এখন অনেক ক্ষেত্রে তারা অসহায়, বিচ্ছিন্নভাবে কোনো কিছুই হবে না, একটা জোড়াতালি দিয়েও কোনো কিছু হবে না। একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য, লক্ষ্য, চিন্তা ভাবনা, তার থিওরি সবকিছু নিয়ে এগোতে হবে, যে আমাদের ঐক্যবদ্ধ থেকে এই সব কিছুর ঊর্ধ্বে উঠে, একটা দুর্নীতির ঊর্ধ্বে উঠে আমাদেরকে আমাদের ভবিষ্যৎ তৈরি করার জন্য কাজ করতে হবে। দেশ এখন নির্বাচনমুখী দাবি করে তিনি বলেন, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা দেশ পরিচালনার কোনো বিকল্প নেই। আমি যদি একটা জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠন করতে পারি, আমি যদি একটা সুষ্ঠু নির্বাচন করতে পারি, সুষ্ঠু নির্বাচন করে আমি যদি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পার্লামেন্ট গঠন করতে পারি, তাহলে সেখানে আমি জনগণের কাছে জবাবদিহিতামূলক একটা ব্যবস্থা তৈরি করতে পারবো। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কার জুলাই সনদকে ইস্যু করে জাতীয় নির্বাচনকে অনিশ্চয়তার মধ্যে ফেলা হলে তা কারো জন্য শুভ হবে না। যেখানে মানুষ ভোট দিতে পারছে না, ভোটাধিকার সে কেড়ে নিয়েছে, তো মিডিয়ার অধিকার কিভাবে থাকতে পারে? অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একসময়ের সিনিয়র সহকারী প্রেস সচিব আশিক ইসলাম বলেন, স্বৈরাচারের পতন হলেও এখনো সাংবাদিকদের নানা হয়রানির শিকার হতে হচ্ছে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছাড়া জাতীয় সংসদ নির্বাচনে নারীদের সরাসরি অংশগ্রহণ সম্ভব নয় বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। তিনি বলেন, পুরুষতান্ত্রিক ব্যাধির জালে বারবার আটকে যাচ্ছে নারীর ক্ষমতায়ন। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি এসব কথা বলেন। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সংসদের সংরক্ষিত আসনের নামে 50 সেট অলংকার বসিয়ে রেখে নারীর ক্ষমতায়ন সম্ভব নয়। মিজান শাহজাহানের রিপোর্ট। সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন হলেই নারীর ক্ষমতায়ন সুরক্ষিত হবে। এ বিষয়ে বিতর্কে অংশ নেয় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের নিশ্চিত করা এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা, যাতে নারীদের প্রতি আওয়াজ তুলতে পারে মাননীয় স্পিকার। সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলেই নাকি নারীর ক্ষমতায়ন সুরক্ষিত হবে। বিতর্কের মূল্যায়ন পর্বে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, শুধু অংশগ্রহণ দিয়ে ক্ষমতায়ন হয় না, দরকার অংশীদারিত্ব। নারীকে বাদ দিয়ে নারীর বিষয়ে কোনো সিদ্ধান্ত নয়, কিন্তু আমরা তো নিচ্ছি নারীকে বাদ দিয়েই ওনারা দয়া করে 5 থেকে 7%। এটা এত বছর পরে এটা কি দয়া দাক্ষিণ্যের বিষয় হলো নারীর জন্য? এ সময় ছায়া সংসদের স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সংরক্ষিত আসন নিয়ে অতীতে মনোনয়ন বাণিজ্য হয়েছে, পরিবারতন্ত্রের কাছে পরাস্ত হয়েছে যোগ্যতা। সংরক্ষিত নারী আসনে 50 সেট অলংকারকে বসিয়ে রেখে নারীর অধিকার সুরক্ষা করা সম্ভব নয় এবং ক্ষমতায়ন বাস্তবায়ন করা সম্ভব নয়। আমরা বিগত নির্বাচনে দেখেছি যে এই 50 সেট অলংকারের মধ্যে বেশিরভাগই তারা হাতে তালি দেওয়া,
বা হানা ভোট দেওয়া ছাড়া তাদের আর কোনো কাজ সেখানে ছিল না। নারীদের যৌক্তিক দাবি না মানলে জাতীয় ঐক্যমত্য কমিশন ঘেরাওয়ের কর্মসূচি এখনো বহাল আছে বলে জানিয়েছেন রাশেদা কে চৌধুরী। আর হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ঐক্যমত্য কমিশনে নারী সদস্য না থাকাটা দুঃখজনক। আমরা ঐক্যমত কমিশনের কথা বলি, তাদের চেষ্টা থাকা সত্ত্বেও তারা কিন্তু 33% নারী নমিনেশন দেওয়ার কথা সেখানে উত্থাপন করেছিলেন। তারা নারীদেরকে সরাসরি নির্বাচনের কথা উত্থাপন করেছিলেন। কিন্তু রাজনৈতিক দলগুলো যেহেতু ঐক্যমতে আসতে পারেনি, সে কারণে কিন্তু ঐক্যমত কমিশনকে সেখানে গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা নিয়েও তারা কোনো কিছু করতে পারেনি বলে আমরা দেখতে পেয়েছি। নারী নেত্রীরা যারা রয়েছেন, বিএনপি, জামায়াতে ইসলাম, রাজনৈতিক আর একটা শক্তি এনসিপি, ইসলামিক দলগুলো এবং একই সাথে বাম দলগুলোর সাথে ঐক্যমত কমিশনের পাশাপাশি যদি আমাদের এই নারী নেত্রীরা তারা বসবার চেষ্টা করেন, তাহলে আমি মনে করি একটা সুরা হয়ে যাবে। রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত নেবেন, কিন্তু তারা তো আগামীতে আসবেন সরকারের কোনো না কোনো দল, কিন্তু তারা নারীর বিষয়টি, অর্ধেক জনগোষ্ঠীর বিষয়টি তারা যাতে সক্রিয় বিবেচনায় রাখেন, সেটাই আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা তাদের কাছে। বিতর্কে বিজয়ী হয় সরকারি দল মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। নিজাম শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। যুক্তরাষ্ট্রে আরোপিত শুল্ক মোকাবেলায় বাংলাদেশ দক্ষতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক হার 20% নামিয়ে আনার পেছনে কাজ করেছে ডক্টর ইউনূসের বৈশ্বিক অর্থনৈতিক দূরদর্শিতা ও আন্তর্জাতিক যোগাযোগ। ক্ষমতা গ্রহণের পর দেশীয় পণ্যে ট্রাম্পের উচ্চ হারের বাণিজ্য শুল্ক আরোপ অন্তর্বর্তী সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল বলেও মন্তব্য করেন প্রেস সচিব। রাজধানী ডেইলি স্টার ভবনের আজিমুর রহমান কনফারেন্স হলে বেসরকারি সংস্থা বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক ব্রেন আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। ট্রাম্প ট্যারিফ পরবর্তী বিশ্ব বাণিজ্য এবং বাংলাদেশ বিষয়ে গোলটেবিল আলোচনায় অর্থনীতিবিদ, বাণিজ্য বিশেষজ্ঞ, ব্যবসায়ী ও রাজনীতিবিদরা বক্তব্য রাখেন। ট্যারিফ 20% কমিয়ে আনা আমেরিকার সাথে বাংলাদেশের বাণিজ্য সমস্যার সমাধান নয় উল্লেখ করে বক্তারা বলেন, তাদের বাজারে টিকে থাকতে হলে অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতায় টিকতে হবে। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কি করেছে যে তারা ট্যারিফ নিয়ে যে তাদের যে নতুন ধারণা, যে গ্লোবাল যেটা কনসেনসাস, যে ডাব্লিউটিওর মাধ্যমে গ্যাট থেকে ডাব্লিউটিওতে আসা এবং ডাব্লিউটিওর মাধ্যমে যে যত কম ট্যারিফ থাকা যায় তত বেটার, এবং এটার থেকে কনসেনসাস থেকে ইউএস গত ট্রাম্পের টার্মেই ওরা একটা খুব ক্লিয়ার ইন্ডিকেশন ছিল যে ওরা এখান থেকে সরে আসবে এবং ওরা ম্যানুফ্যাকচারিং এ জোর দিবে। গেল একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি, তবে এই সময়ের মধ্যে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও 173 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ডেঙ্গু ও চিকনগুনিয়া সহ মশাবাহিত বিভিন্ন ভয়াবহ রোগের প্রাদুর্ভাব বেড়ে চলেছে। নিজেকে এবং পরিবারের সবাইকে মশা থেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে ঘরে ব্যবহার করুন এক্সপেল ন্যাচারাল অ্যারোসল, আর ঘরের বাইরে সাথে রাখুন এক্সপেল ন্যাচারাল মসকিউটো রিপেলেন্ট স্প্রে, যা সরাসরি ত্বকে ব্যবহার করা যায়। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বগুড়ায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের আয়োজনে 5 দিন ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের প্রথম ব্যাচের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে করতোয়া সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা, জেলা বিসিকের উপ মহাব্যবস্থাপক AKM মাহফুজুর রহমান ও বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। প্রথম ব্যাচে 25 জন প্রশিক্ষণার্থী অংশ নেন, পরে তাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ঝুঁকিপূর্ণ ভবনে নানা সংকট নিয়ে চলছে জয়পুরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্র। একদিকে ওষুধ, যন্ত্রপাতি ও চিকিৎসক সংকট, অন্যদিকে জনবল না থাকায় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত প্রসূতি মা ও শিশু। সংকট সমাধান করে সেবা নিশ্চিতের দাবি রোগী ও স্বজনদের। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা।
4 দশক আগে প্রতিষ্ঠিত জয়পুরহাট শহরের ধানমন্ডি সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি একসময় সুনাম কুড়ালেও বর্তমানে নানা সংকটে ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবা। দীর্ঘদিন ধরে নেই ওষুধ সরবরাহ, যন্ত্রপাতি না থাকায় রোগ নির্ণয় কার্যক্রমও বন্ধ, এমনকি এনেস্থেশিয়া ডাক্তার না থাকায় প্রায় 2 বছর ধরে বন্ধ রয়েছে অপারেশন। এছাড়া ঝুঁকিপূর্ণ জরাজীর্ণ ভবনে আতঙ্কিত রোগী ও স্বজনরা। আমি আমার ওয়াইফকে এখানে চিকিৎসার জন্য নিয়ে আসছিলাম, তো এই পর্যন্ত প্রায় 3 বার চেক আপ করালাম, কিন্তু একবার আমি ওষুধ পাইনি এবং আল্ট্রাসাউন্ড করাতে পারিনি এখানটাতে। এখানে মেশিন নেই। অপারেশন, সিজার, ভালো এনেস্থেশিয়া ডাক্তার সবকিছু হলে আমাদের একটু বেশি ভালো হতো। এখানে আগে ফ্রিতে ওষুধ দেওয়া হতো, সিজার ছিল, কিন্তু এখন ওষুধ আমাদের কিনে খাইতে হয় বাইরে থেকে। সরকার যদি এই ওষুধের ব্যবস্থাটা করে দিত অনেক ভালো হতো। অনিয়মিত বেতন সহ নানা সমস্যায় জর্জরিত হাসপাতালের স্টাফরা। আমাদের উন্নয়ন খাত এবং আউটসোর্সিং যারা আছে তাদের বেতন নাই। সমস্যা নিয়ে কোনো কিছু বলতে রাজি হননি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার। যদি এসব সমস্যার সমাধান করা হয় তাহলে অবশ্যই আমরা আরো বেশি ভালো কাজ করতে পারবো এবং এই প্রতিষ্ঠানটি আবার আগের মতো স্বাস্থ্যসেবা দিতে পারবে। দ্রুত সব সংকট কাটিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। চলমান যুদ্ধ বন্ধে ইউক্রেনের পুরো দনবাস অঞ্চল রাশিয়ার হাতে তুলে দেওয়া সহ 3টি শর্ত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় শর্ত হল পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে পারবে না ইউক্রেন। যুদ্ধ পরবর্তী ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েন করা যাবে না, এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স। গত 15 আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রায় 3 ঘণ্টা বৈঠক করেন পুতিন। তবে বৈঠকে কি আলোচনা হয়েছিল সে বিষয়ে তারা কেউই সুস্পষ্টভাবে কিছু জানায়নি। এরপর ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথেও যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা করেন। দ্রুতই পুতিন জেলেনস্কি বৈঠক হবে বলেও জানিয়েছেন ট্রাম্প। পুরানো সংবিধানের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে আবারও ফ্যাসিবাদী শক্তির উত্থান হবে। তাই নতুন সংবিধানের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে জুলাই সনদের খসড়া নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নতুন সংবিধান প্রণয়নের মধ্য দিয়ে সাংবিধানিক সংকট সমাধান সম্ভব বলেও দাবি করেন তিনি। তাই রাজনৈতিক দলগুলোকে একসাথে থাকার আহ্বান জানান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। একটি মহল ইসলামী খোলসে মুসলমানদের মধ্যে অবাঞ্ছিত বিভাজন তৈরি করছে বলে অভিযোগ করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতারা। সকালে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আহলে সুন্নাত ওয়াল জামাতের জাতীয় কাউন্সিলে তারা বলেন, ইসলামের নামে মুসলমানদের পবিত্র ম্যান্ডেট ছিনতাইয়ের পায়তারা চলছে। নেতৃবৃন্দ আরও বলেন, দেশে জ্যামিতিক হারে সন্ত্রাস, লুটতরাজ, মব জাস্টিস, চাঁদাবাজির মতো অপরাধ বেড়েই চলেছে। সুদ, ঘুষ, দুর্নীতি, অর্থ পাচার রোধ এবং পাচারকৃত অর্থ ফেরত আনার দাবিসহ 23 দফার ঘোষণাপত্র উপস্থাপন করা হয় কাউন্সিলে। কাউন্সিলে সভাপতিত্ব করেন পীরে তরিকত আলহাজ সাইফুদ্দিন আহমদ আল হাসানি, মাইজ ভান্ডারী। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন পীরে তরিকত শেখ আল্লামা সিরাজ নগরী, মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, মুফতি নাজিরুল আমিন রেজভি। এবারে খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামকে 5-1 গোলে বিধ্বস্ত করেছে চেলসি। তবে ওয়েস্ট হ্যামের লন্ডন স্টেডিয়ামে খেলার 6 মিনিটে লুকাস প্যাকুয়েতার গোলে পিছিয়ে ছিল অল ব্লুসরা। এরপরই গোল উৎসবে মেতে ওঠে চেলসি। জোয়া পেদ্রো নেতো এবং অ্যানজো ফার্নান্দেজের কল্যাণে খেলার প্রথমার্ধে 3-1 গোলে লিড নেয় চেলসি। দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ায় অ্যানজো মারেস্কার দল। 54 মিনিটে মোইসেস কেইসিডো এবং 58 মিনিটে ট্রেভো চালোভার কল্যাণে 5-1 ব্যবধানে বড় জয় পায় ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে।
এই ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়া প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারো সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সরকারের অনৈতিক কোনো চাপ এলে পদত্যাগের হুঁশিয়ারি সিএসসির। ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে নির্বাচন বাতিল। পিআর পদ্ধতি নিয়ে বিতর্ক রাজনৈতিক। কারো ষড়যন্ত্রে নির্বাচন বানচাল হবে না দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। উপদেষ্টারা অসহায়, সবকিছু নিয়ন্ত্রণ করছে আমলারা, অভিযোগ মির্জা ফখরুলের। ডাকসু নির্বাচনে ছাত্র সংগঠনগুলোর আচরণ এখন পর্যন্ত আশাব্যঞ্জক বললেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। জাকসুতে চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই। ডক্টর ইউনূসের কারণে মার্কিন শুল্ক ইস্যুতে বিশেষ ছাড় পেয়েছে বাংলাদেশ, দাবি প্রেস সচিবের। বিশ্ব বাণিজ্যের প্রতিযোগিতায় টিকে থাকার আশাবাদ। পরবর্তী সংবাদ দেখা আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।